নমস্কার, আপনারা দেখছেন টাইমস বার্তা। 26-এর ভোট আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই একেবারে ভোট যুদ্ধ। সমস্ত দলের প্রার্থী তালিকা পর্যন্ত রেডি, শুধুমাত্র ঘোষণা করার অপেক্ষায়। ইতিমধ্যেই একাধিক দলের দেয়াল লেখা শুরু হয়ে গেছে। আর তার আগেই আজ টাইমস বার্তা স্টুডিওতে আমরা পেয়েছি ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য সম্মানীয় সৌমিত্র সিংহ মহাশয়। ধন্যবাদ, নমস্কার আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। একেবারে সামনেই ভোট, কতটা প্রস্তুত আপনারা? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বছরে 365 দিন মানুষকে পরিষেবা দিই। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের সবসময় একদম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা আমাদের জনগণ অধিনায়িকা, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বছরে 365 দিন মানুষকে যেভাবে আমরা পরিষেবা দিই এবং আমাদের সরকারের যে জনকল্যাণমুখী প্রকল্পের পরিষেবাগুলো মানুষকে দেওয়া হচ্ছে এবং সরকারের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে আমরা সবসময় মানে প্রকল্প উন্নয়ন, ঠিক আছে, এই সব তো চলতেই থাকে এগুলো। কিন্তু এই যে সামনে ভোট, আপনি কি জানেন বিজেপির দেয়াল লিখন একবারে শেষের পথে? আমরা সবই দেখছি আর আমরা হাসছি। সেই একটা প্রবাদ আছে যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, হ্যাঁ, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যান। তো এইখানেও সেই জিনিস, আপনি কি আমরা হাসছি 2026 কারণ শেষ হাসি কে হাসবে? তৃণমূল কংগ্রেস। বিজেপি একেবারে তারা আশাবাদী এবং 100% নয় 200% বিজেপি এবারে সরকার গঠন করছে। আপনি কি নিয়ে প্রচার করবেন? তাদের একাধিক প্রচারের হাতিয়ার আছে, চাকরি দুর্নীতি আছে তাদের কাছে হাতিয়ার। তারা হচ্ছে বিভিন্ন কিছু, লক্ষ্মীর ভান্ডার তারা 3000 করে দিবে বলেছে, অন্নপূর্ণা ভান্ডার করে দিবে, লক্ষ্মীর ভান্ডারটা 3000 করে দিবে। এবং যে রাজ্য সরকারকে একাধিক ইস্যু নিয়ে তারা নিশানা করছে। তারা প্রতিদিন দেয়াল লিখছে, প্রতিদিন বুথ বৈঠক করছে বিভিন্ন মন্ডলের, যারা বিভিন্ন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ঘাটাল সাব ডিভিশনের দাসপুর যদি বলি, দাসপুর তৃণমূল কংগ্রেসে ভোটের যে প্রচার, সেই প্রচারে কতটা এগিয়ে? ভোটের প্রচারে প্রথমেই আমি বলি যে বিজেপি যে সরকার গঠন করবে যেটা বলছেন, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে বিজেপির দিবাস্বপ্ন। তো বিজেপি দিবাস্বপ্ন দেখবে, এতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা একদম 100% আমরা কনফার্ম যে দাসপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, আছে এবং এই 2026-এর বিধানসভা ইলেকশনেও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে। তো স্বাভাবিক কারণে যে আমাদের রাজ্য সরকারের যে জনকল্যাণমুখী প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা প্রকল্প বাস্তবে রূপদান করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যা যা কথা বলেছেন, সবগুলো কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে এবং এইটা বাংলার মানুষ বুঝেছে। ভোট, আচ্ছা, ভোটের জন্য তো প্রার্থী লাগে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা রেডি শোনা যাচ্ছে, বিশেষ সূত্র মারফত বিভিন্নভাবে জানতে পারছি আমরা। কিন্তু আমরা যতদূর জানি দাসপুরের প্রার্থীর যে লড়াই, সেই প্রার্থীর লড়াই তো আপনিও আছেন। দাসপুরে মমতা ভূঁইয়া, আমি নাম করে বলছি, মমতা ভূঁইয়া, আশিস উদাইত, সৌমিত্র সিংহ রায়, সুজিত ব্যানার্জি, সুনীল ভৌমিক, এরপরেও 2-3 জন আছে। তাহলে প্রার্থী কে হচ্ছে? এবার কি দাসপুর তো দাসপুর দুটো নিয়ে, দাসপুর 1 ব্লক, দাসপুর 2 ব্লক, এবারে কি দাসপুর 2 দিয়ে কেউ দাঁড়াচ্ছে? আপনি কতটা এগিয়ে? আমাদের এই ইলেকশন এবং ভোট আপনি একসাথে দল করেন, যেই প্রার্থী হোক সবাই প্রচার করবেন, এগুলো আমরা জানি, এগুলো আপনারা বলবেন। কিন্তু তা বলে কি কেউ প্রার্থী হওয়া থেকে পিছিয়ে আসে? প্রত্যেকেই লড়াই করে, প্রত্যেকেই চায় আমিও ইচ্ছা থেকে আমি প্রার্থী হয়, প্রত্যেকে যে যার মতো করে লড়াই করে, আবার প্রার্থী ঘোষণার পর একসাথে হয়ে কাজ করে। এগুলো আপনারাও বলেন, আমরাও জানি, এগুলো তো জানি। কিন্তু আপনি কতটা এগিয়ে? আমি সরাসরি আপনাকেই প্রশ্ন করছি, একেবারে আপনি কতটা এগিয়ে মনে হয়?
কি হতে পারে এবারে? কি যুবক আহ, একেবারে বয়স্ক, কিন্তু বয়স্ক যেটা জানা যাচ্ছে আমাদের সূত্র মারফত 60 থেকে 70% কিন্তু যে বয়স্ক যারা ছিল, বিধায়ক বিধায়িকা যারা ছিল, তাদেরকে কিন্তু বাদ যাচ্ছে। সেক্ষেত্রে নতুন প্রজন্ম এবং একেবারে ইয়ং ব্লাড সেরকম কিন্তু প্রার্থী হচ্ছে বেশিরভাগটাই, এমনটাই কিন্তু খবর সূত্র মারফত। সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনি কতটা এগিয়ে? এখন আমি এবারে যতটা আমি শুনেছি, যে আপনি যেটা বলছেন যে ঠিক, যে বিভিন্ন জায়গায় প্রার্থী ঝাড়াই বাছাই হয়ে মোটামুটি একটা ফাইনালের দিকে এগিয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেস দলটা অনেক বড় হয়ে গেছে। মানে আগের তুলনায় ধীরে 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 অনেক, মানে বিস্তার লাভ করেছে। মানে তৃণমূল তো কংগ্রেসের স্বাভাবিক নেতা বেশি, কারণে, কর্মী কম? না, তৃণমূল কংগ্রেস কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বদের এই ইলেকশন গুলোতে তাদের আশা আকাঙ্ক্ষা থাকে যে প্রার্থী যদি তিনি হতে পারেন, তো সেই ক্ষেত্রে এই সময়টা থাকবে। পরীক্ষা যেমন কম্পিটিটিভ পরীক্ষায় সকলেই পার্টিসিপেট করেন, কিন্তু যারা ভালো পারফরমেন্স যাদের থাকে, তো সেই ক্ষেত্রে তারা কৃতকার্য হয়। আর এটা একটাই পোস্ট, তো স্বাভাবিক কারণেই এইখানে টিকিট একজনই পাবেন। চেষ্টা সকলেই করবে, সকলেরই আশা আকাঙ্ক্ষা আছে, সবাই যোগ্য। আমার কাছে কথা হচ্ছে, আমাদের দাসপুর বিধানসভা কেন্দ্রের মানে বহু নেতা নেত্রী আছেন যারা হচ্ছে যে গিয়ে টিকিট পাওয়ার ক্ষেত্রে যোগ্য। আপনার কাছে শুনলাম যে তাদের মধ্যে আমিও একজন। যাক, ভালো লাগলো শুনে একটু। আমি কিন্তু বলছি আমি জানি না, এটা দাসপুরের মানুষ ঠিক করবেন যে আমি কতখানি যোগ্য বা কতখানি ফিটেস্ট, এটা তৃণমূল মানুষ। কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে দাসপুর 1 এবং দাসপুর 2 ভোটের সময় কিন্তু শোনা যায়, এবং অনেকটা আমরাও বিভিন্ন ফিল্ডে খবর করি, কোথাও কি আপনার মনে হয় যে এই প্রার্থীর সময় দাসপুর 1 দাসপুর 2 প্রার্থী নিয়ে কোথাও একটা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল আছে? একটা এই বিষয়টা যেটা বলেছেন, সঠিক কথাই বলেছেন, যে এইটা নিয়ে শুধু নেতৃত্বদের মধ্যে বা দলীয় কর্মীদের মধ্যে নয়, দাসপুর 2 নম্বর ব্লকের ভোটারদের ক্ষেত্রেও একটা তাদের দাবি, যে যেহেতু এতদিন পর্যন্ত মানে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের জননেতা ছিলেন স্বর্গীয় প্রয়াত বিধায়ক অজিত ভূঁইয়া। উনি আমাদের নেত্রীর সঙ্গে উনি রাজনীতি করতেন। স্বাভাবিক কারণেই 2001 সালের ইলেকশন থেকেই নেত্রী ওনাকে টিকিট দিয়েছিলেন, এবং উনি প্রথম জয়লাভ করেছিলেন দাসপুরের মাটি থেকে। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে 2006 সালের ইলেকশনেও উনি টিকিট পেয়েছিলেন, সামান্য ভোটের ব্যবধানে বামফ্রন্টের কাছে হেরে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে 2011 বিধানসভা ইলেকশনে নেত্রী ওনাকেই টিকিট দিয়েছিলেন, এবং উনি ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছিলেন দাসপুরবাসীর আশা এবং দোয়ানি, আশীর্বাদ এবং দোয়ানি। এবং ওনার হঠাৎ অকাল প্রয়াণের পরিপ্রেক্ষিতে নেত্রী ওনার সহধর্মিণী মমতা ভূঁইয়াকে প্রার্থী করেছিলেন বাই ইলেকশনে 2012 সালে। এবং তার পরপর 3টে ইলেকশন 2016 এবং 2021-এ ওনার সহধর্মিণীর প্রতি এই নেত্রী আস্থা রেখেছিলেন, দল আস্থা রেখেছিলেন, টিকিট এবারে কি তাহলে, দিয়েছেন। এবারে নতুন মুখ? এবারে নতুন মুখের কথা শোনা যাচ্ছে মার্কেটে, কিন্তু ঠিক করবেন তো আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনারাই ঠিক করবেন। না, আপনারা কিছু খবর পাচ্ছেন? না, আমরা এই বিষয়ে কিছু না, কারণ আমরা আমরা পাচ্ছি আছি কিছুটা, গ্রাউন্ড স্তরে, মানে তৃণমূল সবাই, স্তরের আপনারাও নেতৃত্ব আমরা। পাচ্ছেন, আপনারাও পাচ্ছেন, আপনারা বলতে পারছেননি, আমরা না পাচ্ছি না না আমাদের সূত্র অনুযায়ী, যেরকম আমাদের বিভিন্ন সোর্স থাকে, না না, সেই হিসাবে মূল আমরা বিষয়, পাচ্ছি মূল বিষয় সেটা না। যে কে মূল কতটা বিষয়, এগিয়ে। মূল বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস দল আগের তুলনায় এখন অনেক হচ্ছে যে গিয়ে এর পরিধি বিস্তার লাভ করেছে, এবং তৃণমূল কংগ্রেসের একটা ডিসিপ্লিন ওয়েতে তৃণমূল কংগ্রেস দল পরিচালিত হচ্ছে। আচ্ছা, এবং সেই ডিসিপ্লিন নিয়ে ক্ষেত্রে শুনলাম। আচ্ছা, আমাদের, এবারে আমি একটা কথা বলি যে হ্যাঁ, আপনার দাসপুর 2 নম্বর ব্লকে ঘর, আপনি জানেন যে একটা সিংহভাগ, মানে একটা ভোটার কিন্তু সংখ্যালঘু যে ভোটার হুম, দাসপুর 2-এ কিন্তু আছে, এটা মানেন তো? অবশ্যই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই ভোটে, এই যে হুমায়ুন কবিরের চলে যাওয়া, একটা অন্য রাজনৈতিক দল করা, এই যে নওশাদ সিদ্দিকীর, তার একটি দল আগে থেকেই আছে, আবার প্রতাপপুর দরবার শরীফ রুহুল আমিন যিনি আছেন সম্মানীয়, ওনার একটি দল, পীরজাদা রুহুল আমিন ওনার একটি দল,
আপনার কোথাও কি মনে হয় যে এই যে সংখ্যালঘু ভোট, এই ভোট ভাগ হয়ে যেতে চলেছে? না, আমার এটা মনে হয় না। কারণ বাংলার যে রাজনীতি আমরা 2011-র বিধানসভা ইলেকশনের আগে আমরা যেটা দেখেছি, আর পরবর্তী পর্যায়ে 2011-র বিধানসভা ইলেকশনের পরে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে রাজ্য সরকারের যে হচ্ছে কাজকর্ম বা তার যে উন্নয়ন, আর মামা আমাদের তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের যে হচ্ছে সাংগঠনিক দিক, দেখুন, এই উন্নয়ন ক্ষেত্রে এই উন্নয়ন ক্ষেত্রে এই আপনার ক্ষেত্রে উন্নয়ন, আপনারা উন্নয়ন হয়েছে, হুম, উন্নয়ন হয়নি, হুম, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়নি, এগুলো আমরা ভোটের মঞ্চের লড়াই, হুম। ঠিক আছে, প্রচারের লড়াই। কিন্তু আমাদের স্টুডিওর যেটা লড়াই, এখন আপনি যে বলছেন এই যে এর আগের ভোটটা বিধানসভার কথা বলুন, আপনি জানেন আপনার এলাকায় দাসপুর 2 নম্বর এলাকায় আইএসএফ এর পতাকা উড়েছে, দাসপুর 1 নম্বর ব্লকেও আইএসএফ এর পতাকা উড়েছে। এতে সেক্ষেত্রে এতে আমরা ভীত নই। তৃণমূল কংগ্রেস এতে ভীত সন্তুষ্ট নয়। কারণ যারা হচ্ছে যে গিয়ে সিপিআইএম পার্টি করে, যারা হচ্ছে যে গিয়ে বিজেপির সঙ্গে সখ্যতা বজায় রেখে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, এতে আমাদের তৃণমূল কংগ্রেসের এতটুকু ক্ষতি হবে না। আচ্ছা, এই যে ভোটার যেটা সত্যি যদি ভাগ হয়ে যায় ভোটটা, কোথাও কি মনে হচ্ছে যে বিজেপির সুবিধা হবে এতে? বিজেপি তো সুবিধা পাওয়ার জন্যই তো এই মানে প্ররোচনাগুলো দিয়ে মানুষকে হচ্ছে যে গিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করাচ্ছে। কারণ আমরা দেখেছি যে যারা বাম ছিল তারাই এখন রামে হচ্ছে নাম লিখিয়েছে। বাম আর রামেরই হচ্ছে যে গিয়ে এ, এ, মানে কি বলবো যে যোগ সাজেশেই কিন্তু আজকে আইএসএফ এর হচ্ছে যে গিয়ে উত্থান হয়েছে। তো স্বাভাবিক কারণেই তো আমরা এই বিষয়ে কোনো চিন্তিত নই। কারণ বাংলার সংখ্যালঘু মানুষকে সংখ্যালঘুরা কেন সংখ্যালঘুরা জানে। সরে যাচ্ছে কেন? হ্যাঁ, মানে মুখ ফিরাচ্ছে কেন? কিছু সংখ্যক হলেও তো ফিরিয়েছে। না 1% আমি চাপ যদি ধরি। চাপ দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে চাপ আর কারণে কিছু মানুষের মানে স্বার্থে হয়তো আঘাত লেগেছে, যার জন্য সে হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু মেজরিটি পার্সেন্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। আপনার দাসপুর টুয়ে আপনি সংখ্যালঘু ভোট এক জায়গায় আনতে পারবেন? আপনার নিজের প্রতি কি বিশ্বাস বলুন? না, রাজনৈতিক অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে রাজনৈতিক এবং অধিকার তো আছে। প্রত্যেকটা ভোটার ধরুন দল সে আপনাকে, কাকে। তৃণমূল কংগ্রেস আপনাকে দায়িত্ব দিল হুম, যে আপনাকে দাসপুর 2 নম্বর ব্লকে সংখ্যালঘু ভোট যারা অন্য দলে চলে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে তোমাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কতটা সফল হতে পারবেন বলে সেক্ষেত্রে মনে হয়? দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করার চেষ্টা করেছি। এই ক্ষেত্রেও দল আমাকে যা দায়িত্ব দেবে আমি যথাসাধ্য পালন করার আমি চেষ্টা করব। বিজেপির কে ক্যান্ডিডেট হলে আপনাদের লড়তে সুবিধা হবে? হিরণ, আমাদের এই বিষয়ে ভারতী ঘোষ? আমাদের কোনো সময় নেই ভাই। এ বিজেপি কি আচ্ছা, করবে শোনা না যাচ্ছে করবে ওদের এত কালীপদ গোষ্ঠীদ্বন্দ্ব। সেনগুপ্ত, শুনুন, কালীপদ সেনগুপ্ত, তপন দত্ত, আমি ধরলাম তর্কের খাতিরে, কিংবা ধরেই নিলাম যেটা শোনা যাচ্ছে যে তপন দত্ত বিজেপি থেকে দাঁড়াচ্ছে, আমি মেবি ধরে নিলাম দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তপন দত্ত একসময় আপনাদের মাথার উপরে ছিল তৃণমূল কংগ্রেসে, এখন যদি বিজেপির প্রার্থী হয়? হ্যাঁ, তপন দত্ত আমাদের দলের দীর্ঘদিনের দক্ষ সংগঠক ছিলেন, ব্লক প্রেসিডেন্ট ছিলেন প্রায় 18-19 বছরে। ম্যান হিসাবে উনি ভালো, কিন্তু রাজনৈতিক ময়দানে সেখানে উনি দাঁড়ালেও আমাদের কাছে সেইটা কোনো হচ্ছে যে গুরুত্বের বিষয় নয়। আমাদের ভয়েরও কোনো কারণ নেই। কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের নীতি আদর্শে আদর্শিত হয়ে দল করি। তো আমাদের দলকে যত বেশি সংখ্যক ভোটে লিড দেওয়া যায় এই 2026-এর বিধানসভা ইলেকশনে, সেই তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা করব। মানে এক কথায় আপনি বলছেন যে 26-এর ভোট আগের বারেও বিধানসভা যেভাবে অনাসায় পাস করেছিলেন, 26-এও হবে সেভাবে একদম, সরকার গঠন করবেন। একদম। কিন্তু সময় কি তা বলছে? অঙ্ক কি তা বলছে? অঙ্ক কোথাও যে কি অঙ্ক দুয়ে সময় দুয়ে নেই। 4 হচ্ছে না, না, অন্য কিছু না, হচ্ছে? না, না, এটা তো একটা মিডিয়ার একাংশের হচ্ছে যে একটা প্রচার, ঠিক আছে। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে হ্যাঁ, কিছু মানুষের চিন্তা ভাবনা আলাদা রকম আছে,
যে দিদি এত না ডেভেলপমেন্ট না, করছেন, আপনি আপনি এত মনে এ করুন করছেন। মিডিয়া ট্রায়াল, আপনি ধরুন আরজি, হুম, শিক্ষা দুর্নীতি, রাজ্যের চাকরির এই যে অবস্থা, এই যে যুবকদের, হুম। হ্যাঁ, সেখানে আপনার কি মনে হয় যে শুধু এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবসাথীতেই এই যে তাদের যে ভোট, তাদেরকে তৃণমূলে ফিরিয়ে আনা যাবে, কিংবা তারা তৃণমূলের উপরে ভরসা রাখবে মনে হয় আপনার? অবশ্যই রাখবে তারা। আর কর্মসংস্থানের বিষয়ে যে বিষয়টা তুলে ধরছেন আপনি, সেই বিষয়ে বলি, কর্মসংস্থান আর যুবসাথী দুটো কিন্তু আলাদা জিনিস। অবশ্যই আলাদা। যুবসাথীটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন এই প্রকল্পের এবং সূচনাও করেছেন। তো এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যুবক যুবতী ভাইয়েরা যারা হচ্ছে যে গিয়ে 21 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছেন বা কোচিং ক্লাস নিচ্ছেন বা টিউশন নিচ্ছেন, তাদের সাময়িক একটা ওই টিউশন বা কোচিং ক্লাসের খরচ খরচা বা কম্পিটিটিভ পরীক্ষার বই কেনার জন্য তাদের পাশে একটু আর্থিক আচ্ছা, সহায়তা করে। ঠিক এরকম আর্থিক আর সহায়তা এই আপনারা লক্ষ্মীর ভান্ডারেও করেছিলেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে শেষ হাসি হেসেছিলেন, সেটা বিরোধীরাও বলে। তাই জন্য এখন সবাই, কেউ বলে বেশি দেবো, আমরা এটা দেবো, কেউ বলে 3,000 দেবো, কেউ বলে 2,500 দেবো। দেবো না কেউ বলছে না, সবাই দেবো। প্রথমে বলা হয়েছিল যে না, এটা ভাতা, এটা বেকার দেওয়া হচ্ছে, কিন্তু এখন সবাই বলছে, সে কেউ স্বীকার করুক নাই করুক, কিন্তু দেয়ালে ফুটে উঠছে সে লক্ষ্মীর ভান্ডার হোক, অন্নপূর্ণা ভান্ডার হোক, দেয়ালে ফুটে এসছে বিভিন্ন দেয়ালে, তার প্রমাণ আমাদের কাছে আছে এবং দেয়ালও লেখা হয়েছে। তাই লিবে না, দেয়া হবে না এরকম কেউই বলছে না। সেক্ষেত্রে কি আপনাদের এই যে যুব সাথী, এই যে যুব সাথী প্রকল্প, সেটাও কি লক্ষ্মীর ভান্ডারের মতো প্রভাব ফেলবে বলে মনে হয়? অবশ্যই ফেলবে। যুবক ভাইদের প্রতি আমাদের দৃঢ় আস্থা, বিশ্বাস, ভরসা রয়েছে। আমাদের একটা সমস্যা হয়েছিল কর্মসংস্থানের ক্ষেত্রে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন যে যখনই সরকার নিয়োগের জন্য কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে, তখনই কোর্টে মামলা হয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিটা কাটিয়ে আমার সরকার অনেকখানি হচ্ছে যে গিয়ে আগামী দিনে কর্মসংস্থানের বিষয়ে এ, অনেকখানি হচ্ছে যে গিয়ে সদর্থক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন এবং কর্মসংস্থানের বিষয়ে আমাদের রাজ্য আগামী দিনে একটা ভালো জায়গায় উত্তীর্ণ হবে। এবং যুবক ভাইদের প্রতি আমার মানে আবেদন যে আপনারা আমাদের সরকারের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখুন। আগামী দিনে আপনারা কম্পিটিটিভ পরীক্ষায় বসার জন্য নিজেদেরকে তৈরি করুন এবং প্রস্তুতি নেন। আর সেইভাবে আপনারা কর্মসংস্থানের লক্ষ্যে আপনারা পৌঁছন। তাহলে এক কথায় 2026-এর যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধ কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা আপনারা ছেড়ে দিচ্ছেন না। একদম। কেন ছাড়বো আমরা? আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি, মানুষকে পরিষেবা দিই। আর বিজেপি পার্টি, সিপিএম পার্টি এরা ভোট এলে বসন্তের কোকিলের মতো এরা আসে। আবার যেই ভোট ফুরিয়ে যাবে তখন হচ্ছে বিজেপির নেতা নেত্রীদের আর সারা বছর টিকি দেখতে পাওয়া যায় না। আবার যখন ভোট আসবে তখন দেখতে পাওয়া যায়। আর একটা মানুষের শীত গ্রীষ্ম বর্ষা কারোর কোনো কিছু প্রয়োজন হলে পারে সবসময় তৃণমূল কংগ্রেসই তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভরসা হয়ে দাঁড়ায়। তো স্বাভাবিক কারণে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো কেন? আমরা তো কোনো ভাঁওতা দিচ্ছি না, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা যা বলছি সেটাই আমরা করছি। আর কারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কারা বাংলার মানুষকে বঞ্চিত করে যাচ্ছে, আজকে একটা জিনিস দেখলে বোঝা যায় যে 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা কাজ করেছিল তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমাদের আবাস প্লাস যোজনার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমাদের রাজ্য সরকার। যে টাকা দিচ্ছেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। আমাদের প্রায় 2 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের হচ্ছে বকেয়া আটকে রেখেছে রাজ্য সরকারকে হেনস্থা করার জন্য। এছাড়াও দেখুন যে বিভিন্ন প্রকল্পের পরিষেবা তারা কমিয়ে দিচ্ছে। এত অর্থনৈতিক অনটনের মধ্যেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে বাংলার যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আমাদের পথশ্রী প্রকল্পে প্রায় 20,000+ কিলোমিটারের বেশি আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে। অনেক স্কিম আমাদের এখনো পর্যন্ত টেন্ডার প্রসেসিং এ রয়েছে, আরো রাস্তা আমাদের অনুমোদন হচ্ছে। আমাদের হচ্ছে যে গিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা করে আমাদের সরকার দিচ্ছে।
যেখানে তাহলে সেন্ট্রাল এত গভর্নমেন্টের বরাদ্দ এত এত উন্নয়ন, এত কাজ, এত তারপরেও তাহলে কেন মনে হচ্ছে যে কিছুজন যে ছেড়ে চলে যাচ্ছে আপনাদেরকে? দেখুন, আমি আগেও বলেছি যে রাজনৈতিক অধিকার প্রত্যেকটা মানুষেরই রয়েছে, প্রত্যেকটা নাগরিকের রয়েছে। তাহলে আপনি বলছেন এই যে এবং কাজ, এই যে উন্নয়ন, এটাই ভোটের হাতিয়ার এবারে না, আপনাদের? কাজ উন্নয়ন অবশ্যই এটাও একটা পার্ট আমাদের মানে ক্ষমতায় থাকার ক্ষেত্রে। এছাড়াও আমরা তো মানুষকে 365 দিন তাদের পাশে সুখ দুঃখের সাথী হিসেবে আমরা থাকি। আমরা কোভিড-19 সময় মানুষের পাশে আমরা ছিলাম। আমরা বন্যার সময় আমরা মানুষের পাশে থাকি। তো স্বাভাবিক কারণ এই শীত, গ্রীষ্ম, বর্ষা, এই ঝড়, বৃষ্টি, এই বন্যা যখনই যাই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। একেবারে আগামী দিনে থাকবে বলছেন সৌমিত্র বাবু। 26-এর ভোট, আর এই ভোটে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। 26-এর ভোট এবারে হাড্ডাহাড্ডি লড়াই, তবে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার বিষয়। এখনো অনেক স্টুডিওতে বসা হবে, অনেক অতিথিদেরকে নিয়ে। ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য সৌমিত্র বাবু। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন।